ইনভাইট করছো? এসো, এনাকে নিয়ে আমি চাবি পাঠাচ্ছি। দ্রুত ফোন রেখে দিল মেহেরিন। তার শেষের কথাগুলো অনেক বেশি ভারী শোনালো। ফোন হাতে নিয়ে স্থিরভাবে কিছুক্ষণ বসে রইল মাহমুদ। আবার শরীর খারাপ লাগছে তার, মাথা ছিমছিম করছে। তথাপি সোহাগ আসার অপেক্ষা করে বসে রইল। সোহাগ এলে ফাইল নিয়ে তারপর বেরুবে। কাজটা যেভাবেই হোক শেষ করতে হবে তাকে। ডাক্তারের পরামর্শে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে মাহমুদকে। এই 3 দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলা হয়েছে তাকে। প্রেশার ডাউন, এই মুহূর্তে বেড রেস্ট খুবই জরুরি। আপাতত ডাক্তারের কথা মেনে চলার চেষ্টা করছে সে। সকাল থেকেই শুয়ে আছে, কিন্তু টানা 3 দিন এভাবে ধৈর্য ধরে থাকতে পারবে কিনা সন্দেহ। কর্মজীবী মানুষরা কাজ ছাড়া বেশি দিন থাকতে পারে না, হাঁপিয়ে ওঠে। দুপুরের দিকে এনা এলো দেখা করার জন্য। বেশ সেজে গুজে এসেছে। একা একা বাসায় বোর হচ্ছিল বিধায় খাটের উপর আধশোয়া হয়ে বই পড়ছিল মাহমুদ। এনাকে দেখে আন্তরিকভাবে হাসল। জবাবে এনাও মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, শরীর কেমন তোমার? মাহমুদ হাত দুটো সামনে ছড়িয়ে বলল, এই যেমন দেখছো। তোমার কি খবর? খুব খুশি মনে হচ্ছে। এনি গ্রেস? পাত্রপক্ষ দেখতে আসছে? সকৌতুকে হাসলো মাহমুদ। ধুর, ইউকে থেকে আমার বড় মামা এসেছেন। গ্রামের বাড়ির নানার জন্য দুয়ার আয়োজন করা হবে, তাই আমরা সবাই মিলে নানুর বাড়ি যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করে যাই। ভালো করেছো, সকাল থেকে খুবই বোর হচ্ছিলাম। কিন্তু আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, বাসার সবাই আমার জন্য অপেক্ষা করছে। দুঃখ প্রকাশ পেল এনার কণ্ঠে। ইটস ওকে, এনজয় ইয়োর সেলফ। এনা ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে আন্তরিক কণ্ঠে বলল, মা দিয়েছেন তোমার জন্য, রান্না করা কিছু খাবার আছে। হাসি ফুটে উঠল মাহমুদের ঠোঁটে। দারুণ রান্না করেন এনার মা। বাড়িতে মহিলা না থাকায় এসব খাবার সচরাচর কপালে জোটে না তার। এনা অবশ্য মাঝে মধ্যেই খাবার নিয়ে আসে, তবুও তৃপ্তি মেটে না। বক্স খুলে খাবারের গন্ধ নিল সে। তার উৎসাহ দেখে এনা মুচকি হেসে জিজ্ঞেস করলো, এখানে খাবে? প্লেট নিয়ে আসি। আনো। কিচেন থেকে একটা প্লেট আর হাত ধোয়ার পানি নিয়ে এলো এনা। হাত ধুয়ে খেতে বসে গেল মাহমুদ। সবই দেশীয় রান্না, সেই সাথে কিছু মিষ্টান্ন। তার খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো এনা। তারপর ময়লা বাসনগুলো নিয়ে সিঙ্কে ভিজিয়ে রাখলো। বোয়া এসে পরে ধুয়ে নেবে। মাহমুদ তৃপ্তির ঠেকুর তুলে বলল, আন্টিকে আমার পক্ষ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেবে। এনা হাসলো। মাহমুদ হঠাৎ করেই জানতে চাইল, আজকে সন্ধ্যার পার্টিতে এনা যাচ্ছ কিনা? কিসের পার্টি? অবাক হলো এনা। কেন, মেহরিনের জন্মদিনের পার্টি। তাই নাকি? ফের অবাক হলো এনা। ইরফান সাহেবের কাছ থেকে ছুটি নেওয়ার জন্য আজকে সকালে অফিসে গিয়েছিল সে। মেহেরিনের সঙ্গে দেখাও হয়েছে। কই, মেহেরিন তো তাকে কিছুই বলেনি। তথাপি হালকা হেসে বলল, আমাকে বোধহয় বলতে ভুলে গেছেন। থমকে গেল মাহমুদ। ভুলে গেছে? হতেই পারে না। সে নিজের সোহাগকে বলতে শুনেছে অফিসের সবাইকেই ইনভাইট করেছে মেহেরিন। হঠাৎ করে কাল রাতের কথাটা মনে পড়তেই মুচকি হেসে বলল, আমি বলিনি তোমাকে? ভুলে গেছিলাম বোধহয়। কি? মেহরিন গতকাল আমাকে ইনভাইট করার সময় বারবার বলেছে তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তখন তো শরীর ভালো ছিল, তাই বলেছিলাম যাব, তাই হয়তো আর আলাদা করে বলিনি। এনা বোধহয় খুশি হলো কথাটা শুনে। মনে মনে মেহেরিনকে খুবই পছন্দ করে সে। কেন করে সে নিজেও জানে না, কিন্তু করে। ওই যে আছে না, কোনো কারণ ছাড়াই কাউকে ভালো লাগা, অনেকটা সেরকম। কিন্তু ভয়ে কখনো বলার সাহস পায়নি। তাছাড়া মেহেরিন কখনো আগ বাড়িয়ে তাদের মধ্যকার দূরত্ব কমানোর প্রতি কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। অবশ্য কেবল এনা নয়, অফিসের প্রায় সবার সঙ্গেই নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করে চলে সে। তবুও সহকর্মীদের কাছে কেমন করে যেন ভীষণ কোঅপারেটিভ সে। সবাই তাকে পছন্দ করে। কিন্তু আমি তো 3-4 দিনের আগে ফিরতে পারবো না। তুমি কি আমার হয়ে মেহরিন আপুকে বুঝিয়ে বলতে পারবে? বলতে পারি, কিন্তু সে আমার কথা কতটুকু বিশ্বাস করবে তার গ্যারান্টি দিতে পারছি না। হেসে ফেলল এনা। চাকরিতে জয়েন করেছে অবধি মেহেরিনের সঙ্গে মাহমুদের খোঁচাখুচি চলছে।
ঝগড়ার জন্য রিজন খুঁজে পেতে সময় লাগে না তাদের। বলল, দিতে হবে না, তুমি জাস্ট জানিয়ে রাখলেই হবে, পরে আমি নিজে ওনার সঙ্গে কথা বলে নেব। কথা শেষ করে উঠে দাঁড়ালো সে। পুনরায় মিষ্টি হেসে বলল, এবার আমি আসি। এসো। সে বেরিয়ে গেল। পুনরায় বইয়ে মনোযোগ দিল মাহমুদ, কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারল না। মাথা ব্যথা করছে। বই রেখে চুপচাপ ঘুমানোর জন্য শুয়ে পড়ল। দুপুরের খাওয়া তো হয়ে গেছে, অতএব নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া যায়। পার্টিতে মোটামুটি কলিগরা সবাই এসেছে, কেবল মাহমুদ আর এনা ছাড়া। মেহেরিনকে অবশ্য খুব একটা বিচলিত দেখালো না এই নিয়ে, নিজের মতো করে এনজয় করলো সবার সঙ্গে। অথচ সবাই চলে গেলে ঠিকই আবার চুপি চুপি সোহাগকে জিজ্ঞেস করলো কেন মাহমুদ পার্টিতে আসেনি, তার সঙ্গে কি কথা হয়েছে সোহাগের। ডাক্তারের নিষেধাজ্ঞার কথা খুলে বলল সোহাগ। তারপর আর বিশেষ কথাবার্তা হলো না। বিদায় নিয়ে চলে গেল সে। হাতের কাজকর্ম সেরে মেহেরিন ফোন নিয়ে বসলো। মাহমুদকে ফোন করবে নাকি করবে না এই নিয়ে বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব করে শেষমেশ ফোনটা করেই বসলো। দুপুরের অনেকক্ষণ ঘুমানোর ফলে রাতে ঘুম আসছে না মাহমুদের। সকালের বইটা নিয়ে বসলো সে। পড়া প্রায় শেষের দিকে। ফোনের আওয়াজ পেয়ে বই রেখে ফোন রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে জবাব দিল না মেহেরিন। নাম্বারটা নতুন, মাহমুদের চেনার কথা নয়। ফোন রেখে দেবে কিনা ভাবছিল। মেহরিন। থক করে উঠল বুকের ভেতরটা। উত্তেজনা কাটিয়ে দ্রুত সাড়া দিল মেহেরিন। খানিকটা কৈফিয়ত দেওয়ার মতন করেই বলল, সোহাগের কাছে শুনলাম তুমি নাকি অসুস্থ, কেমন আছো এখন? ভালো। এলেন আছে? হাঁটা চলা নিষেধ, ডাক্তার রেস্ট নিতে বলে গেছেন। ও আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো করেছো? করছি। এনাও তো এলো না, সে তো আসতে পারতো। তুমি তাকে ইনভাইট করেছো? করিনি। আমি কি করে বলবো, আমি তো জানার জন্যই প্রশ্ন করলাম। তুমি ওকে বলনি? আমি কেন বলবো মেহরিন? মানে? জন্মদিন তোমার, তুমি অফিসে সবাইকে আলাদাভাবে ইনভাইট করেছো কেবল এনাকে ছাড়া। তোমার কি মনে হয় না একটা মানুষের সেলফ রেসপেক্টকে আঘাত করার জন্য এইটুকুই যথেষ্ট? এনা হয়তো কিছু মনে করেনি কিংবা করলেও বলবে না, বাট জিনিসটা কিন্তু খুবই খারাপ হয়েছে। খট করে ফোন রেখে দিল মেহেরিন। ইচ্ছে করেই মাহমুদের কথার জবাব দিল না সে। যা বলার এনাকেই বলবে। বস্তুত মেহেরিন ভেবেছিল মাহমুদকে বলা আর এনাকে বলা একই কথা। গতকাল রাতে মাহমুদকে এনার কথা বলেছিল সে। খুব জোর দিয়ে অবশ্য বলেনি, কারণ সে জানে মাহমুদকে বলা মানেই এনা আসবে, আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু মাহমুদ যে ব্যাপারটাকে এমনভাবে দেখবে এ কথা তার মাথাতেই আসেনি। তবে যাই হোক না কেন, ব্যাপারটা সত্যিই খুবই খারাপ হয়েছে, একদমই উচিত হয়নি। মাহমুদের সঙ্গে যাই হয়ে যাক না কেন, এনার সঙ্গে মেহেরিনের কোনো বিরোধ নেই। এতদিন মনে প্রাণে এই কথা বিশ্বাস করে এসেছে সে, কিন্তু আজ সব গোলমেলে লাগছে। সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক না কেন, তার অবচেতন মন যে খানিকটা হলেও এনার প্রতি সত্যিই ঈর্ষান্বিত, এই ভেবে কষ্ট আরও বাড়ছে, অনুশোচনা হচ্ছে। দুদিন পরের ঘটনা। অফিসে জয়েন করেছে মাহমুদ, এনাও ফিরে এসেছে। ডেস্কে বসে কাজ করছিল মেহেরিন। হঠাৎ মনে হলো এনা অফিসে এসেছে কিনা একবার চেক করে আসলে হয়। ডেস্ক ছেড়ে উঠে গেল সে। সেদিনের ঘটনার পর থেকে এই দুদিন মনে মনে খুবই দুঃখবোধ করেছে মেহেরিন। এনা নিশ্চয়ই ভেবেছে ইচ্ছে করেই কাজটা করেছে সে, কিন্তু না, তাকে ছোট করার কোনো উদ্দেশ্য মেহেরিনের ছিল না। এনাকে সব বুঝিয়ে বলতে হবে। সব শুনলে নিশ্চয়ই এনা বুঝবে। যাত্রাপথেই এনার সঙ্গে দেখা হয়ে গেল। এনা তার দিকে সুন্দর একটা গিফট বক্স বের করে দিয়ে মিষ্টি হেসে বলল, হ্যাপি বার্থডে মেহরিন আপু, সরি ফর লেট। এটা আপনার জন্য, সেদিন আসতে পারিনি বলে আমি খুবই দুঃখিত। তারপর মেহেরিনকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, আসলে আগে থেকেই ফ্যামিলি ট্রিপ প্ল্যানিং করা ছিল, না গেলে খারাপ দেখাতো। এমনিতেই কাজের অজুহাতে ফ্যামিলির প্রোগ্রামগুলো ঠিকমতো অ্যাটেন্ড করতে পারি না, তারপর নানার মৃত্যুবার্ষিকী। মেহেরিন অবাক। এনার মুখ দেখে মনে হচ্ছে না সে বিন্দুমাত্র মেহেরিনের প্রতি অসন্তুষ্ট। উল্টো পার্টিতে অ্যাটেন্ড করতে না পারায় দুঃখ প্রকাশ করছে। ব্যাপারটা কি?
যাই হোক, আপাতত হজম করে নিল মেহেরিন। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তবে তুমি এলে আমি সত্যিই খুব খুশি হতাম। এনা উৎসাহে মাথা দুলিয়ে পড়ল। পরের বার থেকে ডিল ডান। সোহাগকে সাথে নিয়ে কোথায় বেরোচ্ছিল মাহমুদ। যাত্রাপথে মেহেরিনকে হতভম্ব হয়ে তার দিকে চেয়ে থাকতে দেখে হাঁটার ওপর দিয়ে চোখ মেরে বসল। বিস্ময়ে অস্বস্তিতে হতবাক মেহেরিন। অসভ্যটা শুরু করেছেটা কি? তাকে এভাবে কনফিউশনে রেখে কি আনন্দ পায় সে? তৎক্ষণাৎ রাগে মুখ ফিরিয়ে নিল। চট করে এনাকে উদ্দেশ্য করে বলল, চলো আমার ডেস্কে গিয়ে বসি। তারপর এনার জবাবের অপেক্ষা না করে সে নিজেই এনার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। বছর দুয়েক আগের কথা। বেশ কিছুদিন ধরে এজেন্সি থেকে ইনফরমেশন লিক হচ্ছিল। সেই সাথে হঠাৎ একদিন রাতুল মিসিং। খোঁজ নিয়ে জানা গেল কিডন্যাপ করা হয়েছে তাকে। তোড়জোড় মাহমুদদের মিশনে পাঠালেন ইরফান সাহেব, সঙ্গে মেহেরিনও ছিল। সেই মিশনেই মারা যায় রাতুল। রাতুলের মৃত্যুর ঘটনাটা জানা জরুরি। মিশন চলাকালীন সময়ের বর্ণনা মাহমুদের দুই পাশে পক্ষ বিপক্ষ মিলিয়ে মোট ৩ জন সদস্য বন্দী ছিল। রাতুল, মেহেরিন এবং শত্রুদের এক সদস্য। শত্রু নেতার দাবি ছিল মাহমুদ যদি তাদের সদস্যটিকে ছেড়ে দেয় তবে সেও মেহেরিন কিংবা রাতুলের দুজনের মধ্য থেকে একজনকে ছাড়িয়ে নিতে পারবে। বাট ইট ওয়াজ এ ট্র্যাপ, পরে বুঝতে পারে মাহমুদ। যাই হোক, মাহমুদ মেহেরিনের প্রেমের বসন্ত তখন 12 মাস। তথাপি সিদ্ধান্ত নিতে ভুল করল না দুজনের কেউই। রাতুলকে প্রচুর পরিমাণে টর্চার করা হয়েছে। আগে তাকে উদ্ধার করা প্রয়োজন। তাকে ছাড়ানো গেলে মেহেরিনকেও ছাড়িয়ে আনা যাবে। সি ক্যান ফাইট। মেয়ে দেখে শত্রুপক্ষ বোধহয় খুব একটা গুরুত্ব দেয়নি, মাত্র 2 জন পাহারাদার রেখেছে। তবুও অনুমতির অপেক্ষায় একবার মেহেরিনের দিকে চাইল মাহমুদ। চোখে চোখে কথা হয়ে গেল দুজনের। রাতুলকে ছেড়ে দিতে বলল দুজনেই। কিন্তু ঝামেলাটা তখনই হলো যখন নিজ মুখে অপরাধের কথা স্বীকার করে নিল রাতুল। এজেন্সি থেকে ইনফরমেশন তার মাধ্যমে লিক হচ্ছিল। হি ওয়াজ সোল্ড। বিশাল একটা অ্যামাউন্টের লোভ দেখিয়ে কিনে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু পরবর্তীতে তারাই আবার ওর সাথে বেইমানি করে। সত্যি সত্যি আটক করে ফেলে তাকে, কারণ শত্রুদের অনেক ইনফরমেশন জেনে গেছে সে। তাকে ছেড়ে দেওয়া মানে ওদের ইনফরমেশন লিক হওয়া। তাই মেহেরিনকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হতে দেখে বাধা দিল রাতুল। আতঙ্কিত ফ্যাকাশে মুখে বারবার করে মাহমুদকে অনুরোধ করল মেহেরিনকে আটকাতে। কিন্তু তার আগেই শত্রুপক্ষের নির্দেশ মোতাবেক তাদের ঘাঁটির দিকে এগোতে শুরু করেছে মেহেরিন। মাহমুদ হতভম্ব। রাতুলের মতন সৎ বিশ্বাসী এজেন্ট এই ধরনের কাজ করবে সে ভাবতেই পারেনি। দেশের সঙ্গে কি করে এত বড় বেইমানি করল সে। অথচ তাকে রক্ষা করতেই ইরফান সাহেব পুরো ফোর্স পাঠিয়েছেন। তাকে চুপ থাকতে দেখে হাউমাউ করে কেঁদে ফেলল রাতুল। কাঁদতে কাঁদতেই বারবার করে ক্ষমা চাইল। অনুতপ্ত কণ্ঠে বলল, ওরা আমাকে ছাড়বে না মাহমুদ ভাই। ওদের অনেক ইনফরমেশন আমি জেনে গিয়েছি। যদি বেঁচে থাকি সেগুলো এজেন্সি পাবে, কিন্তু জানি বাঁচবো না। কাল রাতেই ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাকে টোপ হিসাবে ব্যবহার করে আপনাদের ফাঁসানোর সিদ্ধান্ত নিয়েছে। ওদের মেইন টার্গেট নতুন এজেন্ট, নতুন ইনফরমেশন। তবে এটা নিশ্চিত যে আমাকে ওরা ছাড়বে না। আপনি প্লিজ মেহেরিন আপুকে আটকান, প্লিজ মাহমুদ ভাই। আমার জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি করবেন না। আমাকে আমার শাস্তি ভোগ করতে দিন। হতভম্ব ভাব কাটিয়ে দ্রুতই নিজেকে সামলে নিল মাহমুদ। আর এক মুহূর্তও দেরি করল না। সঙ্গে সঙ্গে শুট করল মেহেরিনের দুপাশের দুজনকে। তবে গুলি শত্রুপক্ষ থেকেও চলল রাতুলের ওপর। মেহেরিন হতবাক হয়ে চেয়েছিল কেবল। তারপর থেকেই রাতুলের মৃত্যুর জন্য মাহমুদকেই দায়ী করল সে। তার ভাষ্য মতে দুজনের মধ্যে সম্পর্ক থাকার কারণেই রাতুলকে এত সহজে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে মাহমুদ। হি ইজ সেলফিশ। এরকম একটা সেলফিশ লোকের সঙ্গে রিলেশন রাখা তার পক্ষে সম্ভব না। সেই থেকেই দুজনের ব্রেকআপ। এতক্ষণ যাবৎ সোহাগকে দুজনের ব্রেকআপ কাহিনী বলছিল মাহমুদ। সোহাগ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেহেরিন আপনার সাথে ঠিক করেনি মাহমুদ ভাই। না সোহাগ, ইমোশনালি মেবি সি ওয়াজ রাইট। শেষ মুহূর্তে রাতুলের চোখে আমি বাজার আকুতি দেখেছিলাম,
বাড়িতে তার সন্তান সম্ভবা স্ত্রী আর অসহায় ছোট বোন ছিল, বাট প্র্যাকটিক্যালি ব্যাপারটা অন্যরকম। এই ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ইদার আই হ্যাড টু লেট দ্য ইনোসেন্ট ডাই অর আই হ্যাড টু লিভ দ্য গিলটি টু হিজ ফেট। আই চুজ দ্য সেকেন্ড ওয়ান। উই নেভার লেট দ্য ইনোসেন্ট ডাই। বেঁচে ফিরলেও রাহুলের শাস্তি হতো। হয়তো মরতো কিংবা বেঁচে যেত, একটা সম্ভাবনা ছিল, বাট থিংস হ্যাপেন্ড সাডেনলি। তবু আমি বলবো হি ওয়াজ আ ট্রেইটর। তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। ইয়েস, বাট হি ওয়াজ অলসো আওয়ার কলিগ। আমরা একসাথে অনেকগুলো মিশনে কাজ করেছি। মেহরিন ওকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করত। শেষ মুহূর্তে বোধহয় মেহরিনকে বাঁচাতেই সত্যিটা বলে দিয়েছিল সে। ব্রেকআপের পর আপনি মেহরিনকে আটকানোর চেষ্টা করেননি? সব চেষ্টা ব্যর্থ ছিল। মেহরিনকে আটকে রাখা যায় না। যতক্ষণ পর্যন্ত না সে নিজে ধরা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে আটকে রাখতে পারবে না। সোহা করুণ মুখে মাহমুদের দিকে চেয়ে রইল। মাহমুদ খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলছিল, অথচ তার চোখ লাল, কণ্ঠস্বর নিষ্প্রাণ। ডাজ শি রিয়েলি হেট ইউ? নো, শি লাভস মি। সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি এও জানি যতই ভালোবাসুক না কেন, ও নিজে যখন ঠিক করে নিয়েছে আমার কাছে ফিরবে না, তার মানে ফিরবে না। শি ইজ ভেরি হার্ড। তোমার ইমাজিনেশনের চাইতেও অনেক বেশি হার্ড। সোহাগ ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না। মেহরিনের মতো বুদ্ধিমান একজন এজেন্ট কি করে এমন বোকার মতন কাজ করতে পারে? রাতুলের প্রতি তার স্নেহ থাকতেই পারে, তাই বলে তার অন্যায়কে ছোট করে দেখবে, এটা কেমন কথা? একটা নিরপরাধ মানুষকে দোষী বানিয়ে দিয়েছে সে। দিস ইজ আনফেয়ার, ভেরি আনফেয়ার। এইটুকুই ছিল মাহমুদের সঙ্গে ব্রেকআপ করার জন্য মেহরিনের সাজানো অজুহাত। But the real story is completely different. In that story, Mahmoud is the one and only hero of her life, whom she loves the most. রাতুল মারা যাওয়ার পর মিশন শেষে সেদিনই অন্য একটা মিশনে আফ্রিকা পাঠানো হয় মাহমুদকে। মেহরিনের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বিধায় ইরফান সাহেব তাকে দেশে ফিরে আসার নির্দেশ দেন। মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য 15 দিনের ছুটি দিয়েছিলেন, কিন্তু ওই 15 দিনই ছুটিই ছিল মেহরিনের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইন দ্যাট টাইম শি লস্ট হার ইন্টারেস্ট অ্যাজ এ রেজাল্ট অফ এ টিউমার অপারেশন অ্যান্ড হ্যাড টু এক্সপেক্ট স্টেরিলিটি। সারা জীবনের জন্য বন্ধ্যাত্ব বরণ করে নিতে হয়েছিল তাকে। ডাক্তার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন সি কান্ট বি এ মাদার উইথ হার ওন। অথচ এত বড় সত্যিটা লাইলা শারাফাতের কাছেও চেপে গেল মেহরিন। ঢাকার বাইরে অন্য হসপিটালে অপারেশন করালো, সমস্ত ধকল একা একাই সহ্য করলো। তারপর রাতুলের মৃত্যুর অজুহাতটাকে কাজে লাগিয়ে মাহমুদের সঙ্গে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিল। নিজেকে বোঝালো শুধুমাত্র ভালোবাসার অজুহাতে মাহমুদের লাইফটাকে নষ্ট করার কোনো অধিকার তার নেই। এটা স্বার্থপরতা। শি হ্যাজ টু স্যাক্রিফাইস হার লাভ। এবার আসি বর্তমানে। পুরো অফিস ফাঁকা। 3rd ফ্লোরে 2টো রুমে বাতি চলছে কেবল। মাহমুদ আর মেহরিন আলাদা আলাদাভাবে নিজেদের ডেস্কে বসে কাজ করছে। ইরফান এক গাদা ফাইল ধরিয়ে দিয়েছেন দুজনকে। সেগুলো দেখে নতুন করে প্রত্যেকটা ফাইলের রিপোর্ট করতে হবে। বাধ্য হয়ে রাত জেগে কাজ করতে হচ্ছে দুজনকে। মাহমুদের কাজ শেষ। মেহরিনের রুমে উকি দিল সে। ভেতরে বসে এক মনে কাজ করছে ডাকুরানি। দরজায় টোকা দিল মাহমুদ। কাজ শেষ? টেবিল থেকে মুখ না তুলে জিজ্ঞেস করলো মেহরিন। হ্যাঁ, তোমার বাকি থাকলে আমাকে দিতে পারো। লাগবে না, আরেক সামান্য। মাহমুদ ভেতরে ঢুকে টেবিলের ওপর উঠে বসলো। টেবিলের ওপর সকালের এনার দেওয়া গিফট বক্স আর একটা ছোট টিফিন বক্স রাখা। টিফিন বক্স খুলে দেখলো সে খালি। বন্ধ করে এনার দেওয়া বক্সটা খুলল। মেহরিন এক ঝলক সেদিকে তাকিয়ে ফের কাজে মনোযোগ দিল। চকোলেট দিয়েছে এনা, সাথে একটা চিরকুট। মাহমুদ প্রথমে প্যাকেট খুলে চকোলেটে কামড় বসালো। তারপর আধ খাওয়া চকোলেটের বাকি অংশ মেহরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবে? তার হাতটা সরিয়ে দিল মেহরিন। আরও একটা বাইট বসালো মাহমুদ। তারপর এক হাতেই চিরকুটটা খুলে জোরে জোরে পড়তে শুরু করলো। প্রিয় মেহরিন আপু, আপনি কি জানেন আপনি ঠিক চকলেটের মতনই মিষ্টি? বোধহয় জানেন না, সেই জন্যই সবসময় মন খারাপ করে থাকেন। আপনাকে যে আমি কত পছন্দ করি আপনি সেটাও জানেন না। ছেলে হলে নিঃসন্দেহে আমি আপনাকে প্রপোজ করতাম। বাকিটা আর পড়ল না মাহমুদ। ঠাট্টার সুরে বলল,
মনে হচ্ছে প্রেমপত্র লিখেছে। আজকাল মেয়েরাও একে অপরের তারিফ করে দেখছি। ইমপ্রেসিভ। মেহেরিন তার কাছ থেকে চিরকুটটা নিয়ে বিরক্ত ভঙ্গিতে শার্টের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁট উল্টালো মাহমুদ। কিছু চুপচাপ বসে থেকে আর একটা চকোলেট খুলে খাওয়া শুরু করলো। তার যে খিদে পেয়েছে সেটা বুঝতে বাকি রইল না মেহেরিনের। নিশ্চয়ই রাতে খাওয়া হয়নি। কাজ করতে করতে কখন সে সময় চলে গেছে মাহমুদ টেরই পায়নি। ব্যাগ থেকে ছোট একটা বক্স বের করে তার দিকে বাড়িয়ে দিল মেহেরিন। ভুনা খিচুড়ি, সাথে শসা আর গাজর কেটে আনা হয়েছে। মাহমুদ একবার বক্সটার দিকে একবার মেহেরিনের হাতের দিকে চেয়ে থেকে হেসে ফেলল। ডিনার করনি কেন? খেয়াল ছিল না, কিন্তু তোমার কাছে দুটো বক্স। এত খাও তুমি? বক্স নিয়ে নেব কিন্তু। আচ্ছা সরি। মেহেরিন নিচে থেকেই বলল, লাঞ্চের রুটি আর সবজি নিয়ে এসেছিলাম, খাওয়ার সময় পাইনি, সেগুলো দিয়ে ডিনার করেছি, তাই বক্সটা রয়ে গেছে। মাহমুদ খেতে খেতে বলল, ও আচ্ছা ঠিক আছে, এবার তোমার কাজ তাড়াতাড়ি শেষ করো, 1:45 মতন বাজে। কাজ শেষ। টেবিল গুছিয়ে নিল মেহেরিন। বেরোনোর সময় মাহমুদ এনার দেওয়া চকোলেটের বক্সটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার গিফট ফেলে যাচ্ছ? ভুলবশত ফেলে যাচ্ছিল মেহেরিন। মুচকি হেসে বলল, নিয়ে আর কি হবে, তুমি তো খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছ। বাকি অর্ধেক? মেহেরিন বক্স থেকে একটা চকোলেট তুলে নিয়ে বলল, গিফট দিয়েছে তাই একটা রাখলাম, বাকিগুলো তোমার। চকলেট দিয়ে আমি কি করব? এতক্ষণ কি করেছো? তখন তো খিদে ছিল। ঠিক আছে, নিতে হবে না তোমার, দাও আমার গিফট আমাকেই ফেরত দাও। বক্সটা মাহমুদের হাত থেকে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলল সে। টাকলু তোমাকে কিছু দেয়নি? দিয়েছে ঘড়ি। দুজনে লিফটের কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই প্রশ্ন করলো মেহেরিন, সবাই তো যা দেয়ার দিয়েছে, তুমি আমাকে কোনো গিফট দিলে না? নিতান্ত রসিকতা করে প্রশ্নটা করেছিল সে, কিন্তু মাহমুদ হাসল না। চট দুটা এগিয়ে এলো মেহেরিনের কাছাকাছি। দুহাতে তার বাহু চেপে ধরে আচ্ছন্ন গলায় বলল, কি চাও বলো, যা চাও তাই দেব, আই প্রমিস। তাকে সরিয়ে দিয়ে আচমকাই হেসে ফেলল মেহেরিন। ঠাট্টা সুরে বলল, বেশি কিছু না, আপাতত তোমার গাড়িতে একটা লিফট দিলেই হবে, আমার গাড়িটা আবার গেছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মাহমুদ। কৃত্রিম আফসোসে মাথা দুলিয়ে বলল, কত বড় সুযোগ, চাইলে গোটা আমি তাকে পেয়ে যেতে মিস মেহরিন শারাফাত, আর তুমি কিনা চাইলে সামান্য একটা লিফট। দুঃখজনক, খুবই দুঃখজনক, অথচ তার সত্যি কষ্ট হচ্ছে। এই মুহূর্তে তোমার চাইতে তোমার গাড়িটাই আমার কাছে বেশি প্রয়োজন মিস্টার মাহমুদ সিদ্দিকী, বাসায় ফিরতে হবে। ফের ঠাট্টার সুরে জবাব দিল মেহেরিন। তার ঠাট্টাই চোখ দিল না মাহমুদ। যতই শত্রু থাকার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে প্রচন্ড অসহায় বোধ করছে সে। গাড়ির দরজা খুলে দিয়ে কিঞ্চিত হাসার চেষ্টা করে বলল, এসো। চুপচাপ গাড়িতে উঠে বসলো মেহেরিন। শুনশান রাস্তা ধরে এগোতে শুরু করলো গাড়ি। দুজনেই নীরব। ঝাঁপিয়ে কান্না আসছে মেহেরিনের, কিন্তু সে কাঁদতে পারছে না। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। সাপ্তাহিক ছুটি। কলিগরা সবাই মিলে মাহমুদের বাসায় পার্টি দিয়েছে। মেহেরিনও এসেছে এবং যথারীতি সবার শেষেই এসেছে। নিরিবিলিতে সোফায় বসে ফোন স্ক্রল করছে, হাতে জুসের গ্লাস, তাতে অল্প অল্প করে সিপ দিচ্ছে আর মাঝে মাঝে আর চোখে মাহমুদকে দেখছে। কালো একটা জার্সি ট্রাউজারের সাথে ছাই রঙা টি শার্ট পরেছে মাহমুদ, অ্যাজ ইউজুয়াল লুকিং হ্যান্ডসাম। পা দুটো ছড়িয়ে মেঝেতে লেপ্টে বসে আছে। চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিল মেহেরিন। হই হুল্লোড় অবশ্য খুব একটা হচ্ছে না। মেঝেতেই গল্পের আসর জমিয়ে গোল হয়ে বসেছে সবাই। মেহেরিন উঠে কিচেনে চলে গেল। খুব খিদে পেয়েছে তার। দুপুরে খাওয়া হয়নি। পার্টি উপলক্ষে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছে মাহমুদ। প্লেটে খাবার বেড়ে নিয়ে ঝটপট ডিনারে বসে গেল সে। গল্পের আসর ছেড়ে উঠে এলো মাহমুদ। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে তার সামনে রেখে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে মেহেরিনের দেখা দেখি বাকিরা খিদে পেয়েছে বলে টেবিলে বসে পড়ল। বাদ গেল শুধু মাহমুদ। তার শরীর খারাপ, খাবারের রুচি নেই। ঘর ভর্তি মানুষজন। সোহাগ গিয়ে মেহেরিনের পাশে বসলো। মেহেরিনের খাওয়া প্রায় শেষ। চামচ দিয়ে খাবার নাড়াতে নাড়াতে বলল, হোস্ট কোথায় সোহাগ? সে খাবে না? পরে খাবে।
এক কথায় উত্তর দিল সোহাগ। ভেতরে ভেতরে বিরক্ত হলো মেহেরিন। রোজ সোহাগ এত কথা বলে, আজকে তার দরকার, অথচ আজকেই সে চুপ করে বসে আছে। অসহ্যকর। এদিকে সোহাগ নিজে থেকে কিছু না বললে তো সে জিজ্ঞেসও করতে পারবে না। বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল। ডিনার শেষে সোহাগ গ্লাসে ড্রিঙ্কস ঢেলে দিতে নিতে বলল, ভাবছি যাবার সময় সবাই মিলে বাসাটা পরিষ্কার করে দিয়ে যাব। মাহমুদ ভাইয়ের শরীর খারাপ, ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। শরীর খারাপ? হ্যাঁ, জ্বর। তো শরীর খারাপ যখন পার্টি ক্যান্সেল করে দিলে না কেন? অ্যারেঞ্জমেন্ট সব আগে করা হয়েছিল, আমরা না এলে খাবার সব নষ্ট হতো। সে যাই হোক, কোলে না হয় হতো, কিন্তু আমরা তো জানতামই না ওনার শরীর খারাপ। এখানে আসার পরে শুনেছি। এতক্ষণে সবার শান্ত থাকার কারণ বুঝতে পারল মেহেরিন। আজকে সবাই অন্য দিনের তুলনায় অনেক বেশি শান্ত। মাহমুদের অসুস্থতার কারণেই শোরগোল করছে না কেউ, সাবধানে কথাবার্তা বলছে। খাবার শেষ করে খালি প্যাকেটগুলো বিনা ফেলে হাত ধুয়ে নিল সে। উকি দিলে মাহমুদের রুমে, না, খালি নেই। খাটের ওপর তাকে ঘিরে ৩-৪ জন বসে আছে। লম্বা হয়ে শুয়ে আছে মাহমুদ, ডান হাতটা ভাঁজ করে কপালের ওপর রাখা। অগত্যা সরে যেতে মেহেরিনকে সোহাগ মাহমুদের রুমে ঢুকতে যাবে। মেহেরিন উকি দিতে দেখে বলল, কি ব্যাপার মেরিন, কিছু খুঁজছো? আচমকা তার গলার স্বর শুনে চমকে উঠল মেহেরিন। বিব্রত মুখে তাড়াহুড়ো করে জবাব দিল, না মানে ওয়াশরুমে যাব। ভেতরে কেউ আছে? সেটাই দেখছিলাম। দাঁড়াও, আমি দেখছি। সোহাগ ভেতরে ঢুকতেই মাহমুদ ইশারায় জিজ্ঞেস করল, কি? ওয়াশরুমে কেউ আছে? এনা গেছে। বেরিয়ে এলো সোহাগ। তার পেছন পেছন মাহমুদও উঠে এলো। দরজার কাছে মেহেরিনকে দাঁড়ানো দেখে বেরিয়ে গেল। ডাইনিং এর পেছনে কমন ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে বলল, যাও। বিব্রত বোধ করল মেহেরিন। সোহাগের কাছ থেকে অস্বস্তি লুকাতে মিথ্যে বলেছিল সে। এই মুহূর্তে মাহমুদের উপস্থিতি সেটা আরো বাড়িয়ে দিয়েছে। এর আগে অনেকবার এই বাসায় এসেছে মেহেরিন, সুতরাং ওয়াশরুম, বারান্দা, স্টোর রুম সবই তার চেনা। মাহমুদকে নীরব দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকতে দেখে উসখুস করল। এই মুহূর্তে এই দৃষ্টির হাত থেকে বাঁচতে হলে ওয়াশরুমে ঢোকাটাই বেস্ট অপশন। তাই দেরি না করে ঝটপট ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে মাথায় পানি দিয়ে বের হলো। মাহমুদ নেই। আরো একবার তার রুমের দিকে উকি দিল মেহেরিন, নেই। এদিক ওদিক চোখ বুলিয়ে শেষে কিচেনে দেখা মিলল। ভেতরে মাহমুদ একা নয়, এনাও আছে। মাহমুদকে খাবার বেড়ে দিচ্ছে। চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসল মেহেরিন। হঠাৎ করেই বুকের ভেতর জ্বালা পোড়া করছে, অসহ্য লাগছে সবকিছু। মিনিট 2 বাদে বেরিয়ে এলো মাহমুদ, হাতে প্লেট ভর্তি খাবার। তার অপোজিটে চেয়ার টেনে বসলো। টিভিতে ভারত পাকিস্তানের খেলা চলছে, লাইভ টেলিকাস্ট। সবার মনোযোগ টিভির দিকে। মাহমুদ খেতে খেতে টিভি দেখছিল। মেহেরিন গম্ভীর মুখে ফোনের দিকে চেয়ে রইল। ডিনার শেষে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নিল মাহমুদ। আয়েশি ভঙ্গিতে গ্লাসে চুমুক দিতে যাচ্ছিল। মেহেরিনের চোখে চোখ পড়তেই জিজ্ঞেস করলো, ইউ ওয়ানা ড্রিঙ্ক? নিতান্ত ঠাট্টার সুরেই প্রশ্নটা করেছিল সে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তড়িৎ গতিতে গ্লাসটা নিয়ে নিল মেহেরিন। কোনো রকম কথাবার্তা ছাড়াই গলধকরণ করে নিল পুরো গ্লাস। পুনরায় বোতল থেকে ড্রিঙ্কস ঢেলে নিল মেহেরিন। মাহমুদ কিছু বুঝে ওঠার আগেই আবারও পুরো গ্লাস গলায় ঢেলে দিল। এদিকে ওদিক চাইল মাহমুদ, সবার দৃষ্টি টিভির দিকে। 3 নম্বর গ্লাস মুখে দেওয়ার আগেই ছো মেরে নিয়ে নিল সে। অবাক হয়ে বলল, কি করছো কি? নেশা ধরে যাবে তো। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। রাগে চোখ লাল করে চাইল মেহেরিন। মাহমুদের হাতের বোতলটা ফিরিয়ে নিতে চাইল। অবস্থা বুঝে প্রতি উত্তর করল না মাহমুদ। ঘর ভর্তি লোকজন, এদের সামনে ঝামেলা করার কোনো মানে হয় না। তবে বোতল ফেরত দিল না, কোলে নিয়ে চুপচাপ বসে রইল। মেহেরিন তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে সোহাগকে উদ্দেশ্য করে বলল, খেলা শেষ হতে আর কতক্ষণ লাগবে সোহাগ? বেশি দেরি হলে আমি একাই চলে যেতে পারবো। সোহাগের মনোযোগ খেলার দিকে। অনুরোধের সুরে বলল, আর 10টা মিনিট বসো মেহেরিন, সবাই একসাথে বেরোবো। আমার দেরি হয়ে যাবে।
ঘোরতর অনিচ্ছা প্রকাশ করলো মেহেরিন। বাধ্য হয়ে খেলার আসর থেকে উঠে আসতে হলো তাকে, কিন্তু মাহমুদের ইশারায় পুনরায় ফিরে যেতে হলো। মাহমুদকে বারণ করতে দেখে ক্ষেপে গেল মেহেরিন। একাই বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তৎক্ষণাৎ মাথা চক্কর দিয়ে উঠল, গা গুলিয়ে বমি আসছে। অ্যালকোহলের তেজ গলায় বিষাক্ত জ্বালা ধরিয়ে দিয়েছে। ছুটে বেসিনের দিকে চলে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে পেছন পেছন গেল মাহমুদ। মেহেরিনের হঠাৎ রাগের কারণ তার অজানা। ভয়ে জিজ্ঞেস করার সাহসও পেল না। কি থেকে কি বলে ফেলবে, শেষে দেখা যাবে ঝগড়া লেগে গেছে দুজনে। তার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়। মেহেরিন শান্ত হলে পরে জিজ্ঞেস করা যাবে। কলিগরা সবাই চলে গেছে। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে নীরব দৃষ্টিতে চেয়ে আছে মেহেরিন। মাথা ছিমছিম করছে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ড্রয়িং রুমে সোহাগ অপেক্ষা করছে। মিনিট 10 বাদে মাহমুদ ভেতরে ঢুকে মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, দেখি ওঠো, বিছানা ঝাড়বো। দ্বিধান্বিত চেহারা নিয়ে মেহেরিন উঠে বসল। ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, সোহাগ 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 নেই, চলে গেছে? হ্যাঁ। অবাক হলো মেহেরিন। তার কাছ থেকে বিদায় না নিয়েই চলে গেছে সোহাগ? মাহমুদকে জিজ্ঞেস করতে গিয়েও করল না। গায়ে এক ফোঁটাও জোর নেই। দুবার বমি করায় ভীষণ ক্লান্ত লাগছে। তার শরীর খারাপ দেখেই সোহাগ চলে গেছে। মাহমুদ বিছানা রেডি করে এসির টেম্পারেচার বাড়িয়ে দিল। রিমোটটা মেহেরিনের মাথার কাছে রেখে আলমারি থেকে কম্বল বের করে দিয়ে বলল, চুপচাপ শুয়ে পড়ল মেহেরিন। বাতি নিভিয়ে দিয়ে বেরিয়ে গেল মাহমুদ। ড্রয়িং রুমে বসে টিভি অন করলো। টিভি দেখার ফাঁকে হঠাৎ ফোন বের করে এনার নাম্বারে ডায়াল করলো। এনা মাত্র বাসায় গিয়ে পৌঁছিয়েছে। এনা মাহমুদের ফোন পেয়ে হাসি মুখে রিসিভ করে বলল, মাত্রই বাসায় ঢুকেছি, তুমি ফোন দিলে। ও আচ্ছা, এই জন্যে ফোন দিয়েছিলাম। ঠিক আছে, রাখি তাহলে, কাল দেখা হচ্ছে। সংক্ষেপে কথা শেষ করতে চাইল মাহমুদ। আজকে মাহমুদের সম্পর্কে নতুন করে অনেক কিছু জেনেছে এনা। বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সংকোচের জন্য জিজ্ঞেস করতে পারল না। আপাতত কৌতূহল চেপে পুনরায় হাসি মুখে জিজ্ঞেস করল, মেহরিন আপুর কি অবস্থা, ঘুমিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, সকালে কথা হবে। ফোন রেখে টিভির দিকে মনোযোগ দিল মাহমুদ। ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনে উঠে এলো মেহেরিন। তাকে দেখে মাহমুদ অবাক হয়ে বলল, এখনো ঘুমাওনি? খেলার কি অবস্থা? শেষ, ভারত 3 উইকেটে জিতেছে। ও, উসখুস করলো মেহেরিন। কিছু বলবে? আমি বাসায় যাব। আসলে এই মুহূর্তে মেহেরিনের পক্ষে এই কথা বলা অসম্ভব কিছু নয়। তার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। মাহমুদের বাসায় এর আগে অনেকবার এসেছে, কিন্তু তখনকার হিসেবটা ছিল অন্যরকম। এখন সব বদলে গেছে। মাহমুদ হাত ঘড়ি চেক করলো। ঘড়িতে এখন 12:30 মতন বাজে। যেতে হলে কমপক্ষে 1 ঘন্টা। শান্তভাবেই বলল, এখন বেরোলেও 1:30টার আগে পৌঁছাতে পারবো না, আরো বেশিও লাগতে পারে। হতাশ ভাবে সোফায় বসে পড়ল মেহেরিন। এত রাতে গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যাবে না, তাছাড়া তার গাড়িও নষ্ট। ঠিক করতে দিয়েছে সেই কবে, এখনো ঠিক হয়নি। অতএব আজকে রাতটা তাকে এখানেই কাটাতে হবে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার নাকি শরীর খারাপ, শুয়ে পড়ছো না কেন? আমার ঘুম আসতে দেরি হয়, একটু বাদে রিয়াল মাদ্রিদের খেলা আছে, ম্যাচ দেখে তারপর ঘুমাবো। ও, আমারও ঘুম আসছে না, মাথা ধরে আছে। কফি খাবে? কে বানাবে, তুমি? হ্যাঁ, ভালোই বানাই, টেস্ট করে দেখতে পারো। মেহেরিন সম্মতি সূচক হাসল। মাহমুদও সলজ্জ হেসে বলল, ক্রেডিটটা অবশ্য এনার, ওর কাছ থেকে শিখেছি। শুধু কফি বানানোই শিখেছো, আর কিছু শেখনি? ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি, ম্যাগি বানাতে পারি। তার সরল স্বীকারোক্তিতে ফের হেসে ফেলল মেহেরিন। মাহমুদ উঠে কফি বানাতে চলে গেল। পেছন পেছন সেও ঢুকলো। কিচেন পরিষ্কার ঝকঝকে। এনা যাবার আগে সব গুছিয়ে দিয়ে গেছে। মেয়েটা ভীষণ কাজের, দেখলে বোঝাই যায় না এতটা সংসারী ধরনের। আনমনে দীর্ঘশ্বাস চাইল মেহেরিন। এদিক ওদিক চোখ বুলিয়ে বলল, আমার বাসাটা বদলাবো ভাবছি। হঠাৎ?
আগের মালিক বাসা বেচে দিয়েছে। নতুন মালিক বেশি সুবিধার না, রাতে ফেরা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা করে। আমি তো সেই কবেই বদলাতে বলেছিলাম। রিলেশনে থাকাকালীন মেহেরিনের বাসা নিয়ে খুব আপত্তি ছিল মাহমুদের। অফিস থেকে অনেক দূরে, ভাড়াও বেশি, তবুও মেহেরিন চেঞ্জ করবে না বলে বলে হয়রান হয়ে তপ্ত হয়ে শেষে বলা বাদ দিয়েছে। বাসা বদলালেই তো আর হয় না, নতুন বাসা গুছাবার মতো সময় কই। মাহমুদ ঠাট্টার সুরে বলল। বিয়ে করে নিলেই তো পারো, স্বামী স্ত্রী দুজন মিলে গোছাবে। মেহেরিনও পাল্টা হেসে বলল, আগে তোমার বিয়ে দিয়ে নি, তারপর আমি বিয়ে করব। পাত্রী দেখেছো? পাত্রী তো রেডি আছে। পাত্রী রেডি আছে? অবাক হলো মাহমুদ। হ্যাঁ। কে শুনি? এনা নামটা বলতে গিয়েও চেপে গেল মেহেরিন। মাহমুদ বুঝেও না বোঝার ভান করতে দেখে মুচকি হেসে কৃত্রিম রহস্যের ভঙ্গিতে বলল, বলা যাবে না। মাহমুদ ফের ঠাট্টার সুরে বলল, বলা যাবে না? এটা আবার কেমন নাম? ভালোবেসে দিলাম না হয় তোমার বউকে একটা নাম, ক্ষতি কি? কফি বানানো শেষ, গ্যাস বন্ধ করে দিল মাহমুদ। মেহেরিনের হাতে একটা মগ ধরিয়ে দিয়ে বলল, চলো বাইরে চলো। একসঙ্গে কিচেন থেকে বেরুলো দুজন। সোফার উপর পা তুলে বসলো মাহমুদ। মেহেরিনকে বসতে ইশারা করে মাথা নাড়িয়ে না বোঝালো সে। ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখলো, এখনো সব আগের মতনই আছে, শুধু বেডরুমে তার আর মাহমুদের ছবিগুলো নেই। দেখা শেষ হলে নিরিবিলিতে পুনরায় মাহমুদের ঘরের বারান্দায় গিয়ে বসলো। মনে অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। রিলেশনে থাকাকালীন এই বারান্দায় বসে একসঙ্গে কত গল্প করেছে দুজনে, বিয়ে, সংসার, বাবু, কত রকম গল্প। দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল। মাহমুদ যে কখন এসে পেছনে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। উঠে দাঁড়াতেই তাকে দেখে থমকে গেল। তাকে মাঝখানে বন্দি করে হাত দুটো বারান্দার গ্রিলে রাখলো মাহমুদ। ফিসফিস করে বলল, কিছু মনে পড়ে মেহেরিন? পুরনো কথা? বুকের ভেতরটা ধক করে উঠল মেহেরিনের। অস্থির রকমের জ্বালা পোড়া, তথাপি নিজেকে সামলে নিল। ম্ল্যান হেসে বলল, পড়বে না কেন? অপ্রয়োজনীয় কথাগুলোই মানুষের সবচেয়ে বেশি মনে পড়ে। মাহমুদ প্রতি উত্তর করল না। কথাটা মিথ্যে, কিন্তু প্রতিবাদ করতে হলে ভালোবাসার জোর দেখানোর মতন অধিকার থাকা চাই। সেই অধিকার তার নেই। আলতো করে মেহেরিনের গালে হাত ছোঁয়াতে গিয়েও সংকোচে ফিরিয়ে নিল। হেলান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ক্লান্ত গলায় বলল, তা না হলে তো মানুষ রোবট হয়ে যেত। শুধুমাত্র প্রয়োজন দিয়ে তো আর জীবন চলতে পারে না। প্রয়োজন অপ্রয়োজন দুটো মিলেই মানুষের জীবন। মেহেরিন জবাব দিল না, অন্ধকারে বাইরের দিকে চেয়ে রইল। এভাবে কয়েক মুহূর্ত কেটে যাবার পর মাহমুদ আবারও তাকে দুহাতের মাঝখানে বন্দি করে ফেলল। খানিকটা ঝুঁকে বিষণ্ণ গলায় বলল, একটা অনুরোধ করি। কি? একবার তোমাকে একটু জড়িয়ে ধরবো, জাস্ট একবার। আতঙ্কে চোখ বড় বড় করে ফেলল মেহেরিন। হাতের মুঠো শক্ত করে ফেলল। নিচের ঠোঁটটা এত জোরালো ভাবে কামড়ে ধরল রক্ত আসার চোখ। তার এই আতঙ্ক মাহমুদকে জড়িয়ে ধরার অনিচ্ছা প্রকাশ্যে নয়, বরং আত্মসংবরণে ব্যর্থ হবার ভয়ে, নিজেকে শক্ত খোলসটা ভেঙে যাওয়ার ভয়ে। দ্রুত বাধা দিয়ে বলল, নো, ইউ হ্যাভ বিন সেপারেটেড ফর মোর দ্যান 2 years, সো প্লিজ কিপ ডিস্টেন্স। জাস্ট একবার। ফের অনুরোধ করল মাহমুদ। মেহেরিন তাকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, দেখি সরো, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তার উদাসীনতা ভীষণভাবে আঘাত করল মাহমুদকে। রবি ঠাকুর বলেছিলেন, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ। মাহমুদের অবস্থাও অনেকটা সেরকম। সে জানে তার প্রিয়তমা নারীটি নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর, তবুও তার একেই চাই। অতপর আত্মবিস্তৃত হয়ে হ্যাচকা টানে মেহেরিনকে বুকের কাছে নিয়ে এলো সে, এবং মেহেরিন কিছু বুঝে ওঠার আগেই হিজ মেশড হার লিপস বাই হিজ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড। ঘটনার আকস্মিকতায় মেহেরিন হতভম্ব। গোল গোল চোখে মাহমুদের দিকে চেয়ে থেকে বলল, ইউ কিসড মি? ইয়েস, আই কিসড ইউ। মাহমুদের চোখে মুখে বিজয়ীর হাসি, কিন্তু মুহূর্তেই তার হাসি গায়েব হয়ে গেল। তার পরিবর্তে দেখা দিল অমাবস্যার গাঢ় অন্ধকার। সপাটে তার গালে চর বসিয়েছে মেহেরিন।
কয়েক মুহূর্তের জন্য কোনো কথা বলতে পারল না সে। অপমানে লজ্জায় তার সুন্দর মুখটা বিবর্ণ হয়ে গেল। একটা প্রশ্নই মাথায় উদয় হলো। Does he really deserve this? No, never. She is such a stone-hearted person. She never cared for him. চুপচাপ রুম ছেড়ে বেরিয়ে গেল সে। মেহরিন বজ্রাহতের মতন জায়গায় দাঁড়িয়ে রইল। ভয়ানকভাবে মাথা ঘুরছে তার, চোখের পানি নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়ছে, অথচ বুকের ভেতরটা ফাঁকা, শূন্য, অনুভূতিহীন। পরের দিন সকালে মাহমুদের ঘুম ভাঙার আগেই মেহরিন বেরিয়ে গেল। ঘুম থেকে উঠে মাহমুদ অবাক, মেহরিন নেই। মনে মনে খুব রাগ হলো তার। নিশ্চয়ই তার মুখোমুখি হতে চায় না বলে খুব সকালে বেরিয়ে গেছে মেহরিন। মেহরিন শারাফাত, দ্য হরিফুল লেডি, একটাবার সরি বলারও প্রয়োজন মনে করেনি। এত রাগ মাহমুদের প্রতি, অথচ মাহমুদ সারা রাত জেগেছিল। সে ভেবেছিল মেহরিন একবার হলেও তাকে সরি বলতে আসবে, কিন্তু না, মেহরিন আসেনি। আশায় আশায় জেগে থেকে ভোররাতের দিকে ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকেই বেরিয়ে গেছে মেহরিন। ফ্রেশ বিচ্ছিরি একটা মেজাজ নিয়ে অফিসে রওনা দিল মাহমুদ। ইরফান সাহেবের রুম থেকে ফাইল নিয়ে একত্রে বেরোচ্ছিল সোহাগ এবং মেহরিন। মাহমুদকে দেখে সোহাগ হাসি মুখে এগিয়ে এসে বলল, কি খবর মাহমুদ ভাই, জ্বর সেরেছে? মাহমুদ জবাব দিল না, চুপচাপ নিজের কাজে ডেস্কে গিয়ে বসল। মেহরিন আর চোখে একবার তাকিয়ে নিজের কাজে ফিরে গেল। সে দীর্ঘশ্বাস ছেড়ে কাজে মনোযোগ দিল মাহমুদও। সোহাগ মনে মনে বেশ অবাক হলো। হঠাৎ করে কি হলো মাহমুদের? তবে গতকাল আবার ঝগড়া হয়েছে মেহরিনের সঙ্গে, কিন্তু সে তো মেহরিনকে ঘুম দেখে এসেছিল। তাহলে ঝগড়াটা হলো কখন? যাই হোক, এখন আর বেশি ঘাটালো না। সুযোগ মতো মেহরিনকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল। সেদিন আর মেহরিনের সঙ্গে মাহমুদের তেমন কথাবার্তা হলো না। মেহরিনও বলল না। এভাবে আরো 2 দিন কেটে গেল। মুখোমুখি 2-4 দেখা হলেও সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেল মেহরিন। চতুর্থ দিন আবারও দুজনের একসঙ্গে কাজের দায়িত্ব পড়ল। ইরফান সাহেব দুজনকে একসঙ্গে কাজ দিয়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই কাজ করল দুজনে। এবারেও মাহমুদ আশায় ছিল মেহরিন হয়তো একা পেয়ে তাকে সরি বলবে, কিন্তু মেহরিন বরাবরের মতোই চুপচাপ রইল। কোনো রকমের কোনো অনুতাপ প্রকাশ পেল না তার কাজে কর্মে। মনে মনে হতাশ হলো মাহমুদ। এত রাগ একটা মানুষের কি করে হতে পারে? কাজ শেষে একসঙ্গে নিচে নামলো দুজনে। মেহরিনের গাড়ি ঠিক হয়েছে। পকেট থেকে চাবি বের করে গাড়িতে ঢুকতে যাচ্ছিল সে, এমন সময় মাহমুদ গিয়ে সামনে দাঁড়ালো। ভ্রুচোরা অটোমেটিক কুঁচকে গেল মেহরিনের। ইশারায় জিজ্ঞেস করলো সে, কি? সো সরি। গম্ভীর মুখে জবাব দিল মাহমুদ। বেহায়া। পাশ কেটে যাচ্ছিল মেহরিন। সে ভাবতেই পারেনি মাহমুদ নিচু থেকে তার সঙ্গে কথা বলতে আসবে। যদিও সেদিনের পর থেকেই মনে মনে অনুতাপে ভুগছিল সে, কিন্তু এই বাহানায় মাহমুদ দূরে সরে থাকবে ভেবে চুপ করেছিল। কিন্তু মাহমুদ এভাবে এসে তাকে সরি বলতে বলবে, এটা তার কল্পনার বাইরে। ফের পথ আটকালো মাহমুদ। পূর্বপথ গম্ভীর গলায় বলল, You have to say sorry. I am your senior. সিনিয়র? Yes, senior. হোয়াট টাইপ অফ সিনিয়র ইউ আর? জুনিয়রকে বুলিং করা কি সিনিয়র? তোমার কি ধারণা তুমি আমার সঙ্গে মিসবিহেভ করবে আর আমি তোমাকে ছেড়ে দেব? কখনো না। এত যদি সিনিয়র সাজার ইচ্ছা হয় তাহলে সবার আগে নিজেকে ত্রুটি মুক্ত করার চেষ্টা করো। লার্ন টু বিহেভ ইয়োরসেলফ। ঠিক আছে, আমি আমার সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আই এম সরি। এবার তোমার পালা। বলবো না সরি। কি করবে তুমি? অবাক হলো মাহমুদ। একটু আগে তাকে ভাষণ দিয়ে এখন নিজেই সরি বলবে না বলছে। ঠিক আছে, মাহমুদও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে যখন সরি বলেছে তখন মেহরিনকেও সরি বলতে হবে। চট করে মেহরিনের হাতে থাকা গাড়ির চাবিটা কেড়ে নিল সে। হাতের মুঠোয় নিয়ে হাসি মুখে বলল, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর সিনিয়র। চাবি দাও। নো, আগে সরি তারপর চাবি। তোমার মনে রাখা উচিত ছিল তুমি মাহমুদ সিদ্দিকের গালে চড় মারছো। ঠিক আছে, লাগবে না আমার চাবি। আমি ট্যাক্সিতে করেই যাব। নিমেষেই মুখ কালো হয়ে গেল মাহমুদের। এমন ইয়োগেস্টিক খাড়তারা মেয়ে সে জীবনেও আর দুটো দেখেনি। মেহরিন অলরেডি গেটের দিকে হাঁটা ধরেছে। মাহমুদ দ্রুত এগিয়ে গিয়ে তার হাতে চাবি দিয়ে বলল,
এই ঘাটতারামির জন্য তোমার কপালে দুঃখ আছে মেহরিন। বিয়ে শাদী জীবনেও হবে না। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজেই নিজের বিয়ের কথা ভাবো। আমার বিয়ে তো কোনো ব্যাপারই না। আমি চাইলে এই মুহূর্তে বিয়ে করে ফেলতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করবে কে? তোমার যা স্বভাব, তাতে তো কবুল বলার আগে তালাক হয়ে যাবে। হলে হবে, তোমার কি? আমার আবার কি? আমি তো শুধু সত্যিটা বলেছি। কে চাইছে তোমার সত্যি শুনতে? ডোন্ট ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড? যাও না, তাকে গিয়ে এসব শোনাও। আমাকে কেন বিরক্ত করছো? গার্লফ্রেন্ড? অবাক হলো মাহমুদ, পরক্ষণেই মুচকি হেসে বলল, তার কারণ গার্লফ্রেন্ডকে বিরক্ত করা যায় না, গার্লফ্রেন্ডকে শুধু ভালোবাসতে হয়, তাই। মেহরিনের মুখের ভাব কঠোর হয়ে গেল। থমথমে গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল, চাবি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। হুম, যতক্ষণ না পর্যন্ত আমাদের কথা শেষ হচ্ছে ততক্ষণ তুমি চাবি পাবে না। কিসের কথা? তোমার বিয়ের। যাই হোক, সেটা যখন হচ্ছে না তখন থাক, আমরা অন্য প্রসঙ্গে কথা বলি। সহ্যের কিন্তু একটা সীমা আছে বলে দিচ্ছি। তোমার সবকিছুই সীমাহীন, কেবল বুদ্ধি আর ধৈর্য ছাড়া। সুতরাং সেই প্রসঙ্গে না গেলেই ভালো। এনিওয়ে, তুমি যাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ভুল করছো, সে কিন্তু আমার গার্লফ্রেন্ড নয়, সে আমার বন্ধু, খুব ভালো বন্ধু। বন্ধু? খানিকটা তাচ্ছিল্য মেহেরিনের গলায়। হ্যাঁ বন্ধু, সোহাগ যেমন তোমার বন্ধু, তেমনি এনাও আমার বন্ধু। মোটেও তেমন নয়। আমার এবং সোহাগের বন্ধুত্ব তোমাদের চাইতে আলাদা। আমাদের বন্ধুত্বের মাঝে একটা লিমিট আছে, কিন্তু তোমাদের ব্যাপারটা পুরোপুরি লাগাম ছাড়া। তোমার এবং সোহাগের বন্ধুত্বের মাঝে লিমিট কেবল তোমার কারণে। তোমার দিক থেকে যদি সেরকম কোনো পজিটিভ সাইন থাকতো, তাহলে তোমাদের বন্ধুত্বটাও আরও গভীরে যেতে পারতো। তুমি সোহাগকে সেরকম কোনো সুযোগ দাওনি, তাই তোমাদের বন্ধুত্বটা আর বেশি দূর আগায়নি। একটা ছেলে আর একটা মেয়ের মাঝে যখন বন্ধুত্ব তৈরি হয়, তখন কমফোর্ট জোন তৈরির ব্যাপারটা একটা মেয়ের উপরেই নির্ভর করে। মেয়েটা ওই ছেলেটাকে তার কতটুকু কমফোর্ট জোনের ভেতরে ঢুকতে দেবে, সেটা মেয়েটাকেই নির্ধারণ করে নিতে হয়। এক্ষেত্রে তোমার সঙ্গে এনার হয়তো কিছুটা তফাৎ আছে। ওর কমফোর্ট জোন তোমার চাইতে অনেক বেশি, ও একটু বেশি ফ্র্যাঙ্ক, কিন্তু তার মানে এই নয় যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। এনা আমার বন্ধু, আমি ওকে বন্ধু হিসেবেই ভালোবাসি। অফিসে জয়েন করার কিছুদিনের মধ্যেই ইরফান সাহেবের সঙ্গে এনার সম্পর্কের কথা জেনে যায় সবাই। তার মা ইরফান সাহেবকে ধোঁকা দিয়ে অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এই খবর ফাঁস হওয়ার পর অফিসের কেউই খুব একটা ভালো চোখে দেখত না তাকে। বেচারি দারুণভাবে ভেঙে পড়েছিল। একমাত্র মাহমুদই সেই সময়টাতে আন্তরিকতার সহিত অপারেট করে তার সঙ্গে। সেই থেকেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের। যে কোনো সমস্যার কথা নির্দ্বিধায় মাহমুদকে খুলে বলতে পারে সে। অবশ্য মাহমুদের কিলার টাইপ অ্যাটিচিউড আর বন্ধুত্ব বৎসল ব্যক্তিত্বের কারণে যদিও মনে মনে সে মাহমুদকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মাহমুদের দিক থেকে সেরকম কোনো প্রকাশ না থাকায় বলে উঠতে পারেনি। কিন্তু মেহেরিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সেও মাহমুদকে ভালোবাসে। এনার চোখেও সেই একই ভালোবাসা। নিজের অজান্তেই বুকের ভেতর অসহ্য রকমের জ্বালা পোড়া হয় মেহেরিনের। অথচ সে নিজেই চায় মাহমুদ নতুন করে শুরু করুক, সুখী হোক, সংসারী হোক, কিন্তু তবুও তার কষ্ট হয়। না পাওয়ার বেদনায় নীরবে ছটফট করে সে। মাহমুদের কথার জবাবে দীর্ঘশ্বাস গোপন করে গম্ভীর গলায় বলল, এসব আমাকে কেন বলছো? তোমার সঙ্গে এনার সম্পর্ক যাই হোক না কেন, আমার কাছে সেটা একেবারেই ম্যাটারই করে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। মাহমুদ নীরব দর্শকের মতো তার চলে যাওয়ার পানে চেয়ে রইল কেবল। এত নিষ্ঠুর। হসপিটালের করিডোরে পাশাপাশি বসে আছে মাহমুদ এবং মেহেরিন। গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছেন ইরফান সাহেব। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে মাহমুদ। খবর পেয়ে মেহেরিনকে নিয়ে লাইলা সারাফাত নিয়ে ছুটে এসেছেন। সারা রাত অবচেতন অবস্থায় থাকার পর সকালের দিকে জ্ঞান ফেরে ইরফান সাহেবের। তাই মাহমুদ জোর করে লাইলা সারাফাতকে বাসায় পাঠিয়ে দিয়েছে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে জানালো ইরফান সাহেবের কন্ডিশন এখন আগের চাইতে অনেকটাই স্টেবল। তারা চাইলে দেখা করতে আসতে পারে। মাহমুদ দেখা করে বেরিয়ে মেহেরিনকে ভেতরে যেতে ইশারা করলো। ধীর পায়ে ভেতরে ঢুকলো মেহেরিন। ইরফান সাহেব অসহায়ভাবে বিছানায় শুয়ে আছেন। বয়সের ভারে শরীর অনেকটাই জরাগ্রস্ত। অফিসের শক্ত রাশভারী বসের সঙ্গে হসপিটালের শায়িত এই মানুষটার অনেক বেশি তফাৎ।
এই মানুষটা মেহেরিনের বাবা, যিনি অসহায় অবস্থায় তার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন, অথচ ভালোবেসেই বিয়ে করেছিল তার মাকে, কিন্তু আগলে রাখতে পারেননি। দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ গলায় ডাক দিল সে। অবাক হলেন ইরফান সাহেব। এই প্রথম মেহেরিন তাকে বাবা ডেকেছে। রুগ্ন মুখখানায় হাসি উঠল তার, স্নেহে চোখ ভিজে গেল। যথাসম্ভব মোলায়েম কণ্ঠে বললেন, এসো মা, আমাদের কাছে এসে বসো। ইরফান সাহেবের বেডের পাশে গিয়ে বসল মেহেরিন। অশ্রুসিক্ত নয়নে তার কপালে চুমু খেলেন ইরফান সাহেব, কিন্তু মেহেরিন বিব্রত হলো দেখে ছেড়ে দিলেন। তারপর টুকটাক কথাবার্তা হলো দুজনের মধ্যে। মেহেরিন তাকে শরীরের যত্ন নিতে বলে বেরিয়ে যাওয়ার সময় ফের কাছে ডাকলেন ইরফান সাহেব। মেয়ের হাত ধরে অনুরোধের সুরে বললেন, একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমাকে, বলতে পারো অনুরোধ? মাহমুদ কি একটাবার ক্ষমা করে দেওয়া যায় না? ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। তুমি শুধু শুধু তাকে ভুল বুঝছো। সে তোমাকে ভালোবাসে। রাতুলের মৃত্যুর ওপর মাহমুদের কোনো হাত নেই। রাতুল তার নিজের দোষে মরেছে। তুমি প্রফেশনাল, তোমার তো এই কথাটা আরো ভালো করে বোঝা উচিত। আপনি অসুস্থ, এসব কথা এখন থাক। সম্পূর্ণ অনিচ্ছা প্রকাশ পেল মেহেরিনের চেহারায়। এই ব্যাপারে কথা বলতে একান্ত অনিচ্ছুক সে। ইরফান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ে হাত ছেড়ে দিলেন। তারপর ধীরে ধীরে পাশ ফিরে শুলেন। মেহেরিন বেরিয়ে গেল। বাইরে মাহমুদ বসে আছে। কাল সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। ক্লান্তিতে শরীর নুইয়ে আসছে, সমস্ত শরীর ম্যাজম্যাজ করছে। মেহেরিনকে দেখে হাত দিয়ে ঘাড়ের কাছটা মালিশ করতে করতে জিজ্ঞেস করলো, তুমি কি লাঞ্চ পর্যন্ত থাকবে নাকি বাসায় যাবে? মেহেরিন জবাব দিল না। মূর্তির মতন চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে পানি টলমল করছে। চাপা কষ্টে বুক ফেটে যাচ্ছে, অথচ মুখ ফুটে একটা কথাও বলতে পারছে না। মাহমুদ তার চোখে পানি দেখে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি ব্যাপার, কাঁদছো কেন? দ্রুত চোখের পানি মুছে ফেলল মেহেরিন। মাহমুদ মনে মনে ধারণা করে নিল হয়তো ইরফান সাহেবের জন্য খারাপ লাগছে, তাই আর বেশি কিছু জিজ্ঞেস করলো না। খানিকটা কোমল গলায় জিজ্ঞেস করলো, থাকবে নাকি বাসায় যাবে? বাসায় যাব। ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। বসা থেকে উঠে দাঁড়ালো মাহমুদ। লাগবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু গেল না মেহেরিন। মাহমুদকে টেনে বসিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল। তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ছলো ছলো চোখে বলল, আমার একটা কথা রাখবে? কিছুক্ষণের জন্য কোনো কথা বলতে পারল না মাহমুদ। আচ্ছন্নের মতো চেয়ে রইল মেহেরিনের মুখের দিকে। কত কথা জমে আছে দুজনের, কিছুই বলা হয়নি। ধীরে ধীরে মেহেরিনের ধরে রাখা হাতখানার দিকে চাইল সে। শক্ত করে তার হাত চেপে ধরে আছে মেহেরিন, দ্বিধা সংকোচহীন ভাবে। তাকে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে থাকতে দেখে নীরবতা ভেঙে মেহেরিনই প্রথমে কথা বলল, রাখবে? হ্যাঁ, কি? অবচেতন ভাবেই প্রশ্ন করল মাহমুদ। বলছি, আমার একটা কথা রাখবে? সম্বিত ফিরে পেল মাহমুদ। মুচকি হেসে বলল, কি? বিয়ে করে নাও। নিমেষেই হাসি মিলিয়ে গেল মাহমুদের। এমনটা মোটেও আশা করেনি সে। হতাশভাবে মাথা নাড়ালো। মেহেরিনের হাতের মুঠো থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি নিশ্চয়ই তোমার আমার বিয়ের কথা বলছো না? হ্যাঁ। বলতে পারল না মেহেরিন। নত মুখে বসে রইল। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না চাপার চেষ্টা করল। মাহমুদ গম্ভীর গলায় বলল, তাহলে সম্ভব না। কেন সম্ভব না? এনা খুব ভালো মেয়ে। তাছাড়া আমাদের ব্রেকআপ হয়ে গেছে, দুজনেরই মুভ অন করা উচিত। তো করছো না কেন? আমি কি করে? গলার স্বর আটকে এলো মেহেরিনের। ফ্যালফ্যাল করে মাহমুদের মুখের দিকে চেয়ে রইল সে। তার কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে মাহমুদ হাসল। হাসি মুখেই বলল, কারণ এখনো আমাকে ভালোবাসো, তাই তো? চোখের পানি টুপটুপ করে হাতের উপর পড়ল। শত চেষ্টা করেও চোখের পানি ঠেকিয়ে রাখতে পারল না মেহেরিন। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি বাসায় যাচ্ছি। মাহমুদ জবাব না দিয়ে আপন মনে হাসল কেবল। তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বেরিয়ে গেল মেহেরিন। দুপুরের দিকে ইরফান সাহেবকে দেখতে হাসপাতালে এলো সোহাগ।
মাহমুদের গম্ভীর মুখ দেখে বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে। জবাবে মাহমুদ দীর্ঘশ্বাস ছেড়ে করুণ মুখে বলল, মেহেরিন আমাকে বিয়ে করতে বলছে। চোখের মনি চিকচিক করে উঠল সোহাগের। হাসি হাসি মুখ করে বলল, এটা তো খুশির খবর। আপনি মুড অফ করে আছেন কেন? তোমার কি মনে হয় সোহাগ মেহেরিন আমাদের বিয়ের কথা বলেছে? তবে ও এনার সঙ্গে আমার বিয়ের কথা বলছে। চোখ বড় বড় করে ফেলল সোহাগ, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কিন্তু কেন? জানি না, আমার ধারণা ও কোনো কিছু নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছে। হতে পারে। দুজনের কথোপকথন আর বেশি দূর এগোলো না। মেহেরিনের হঠাৎ এমন অনুরোধের কারণ দুজনের কাছেই রহস্যজনক। দুজনেই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সমাধানের কথা ভাবল। সেদিন রাতে মেহেরিনের সঙ্গেও দেখা হলো সোহাগের। ইরফান সাহেবের জন্য খাবার পাঠিয়েছেন লাইলা শারাফাত। খাবার নিয়ে হসপিটালে এসেছে মেহেরিন। মাহমুদও এসেছে। কেউ কারোর সঙ্গে কথা বলল না। মাহমুদের মুখের দিকে তাকিয়ে মায়া হলো সোহাগের। মেহেরিনের সঙ্গে একা কথা বলার সুযোগ খুঁজল সে। অবশেষে মেহেরিন বাসায় ফেরার জন্য কেবিন থেকে বেরোতেই তার পিছু নিল। মেহেরিন তাকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার সোহান, কিছু বলবে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? চলো নিচে চলো, বলছি। হসপিটাল থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়ালো দুজনে। মেহেরিন যদিও কিছুটা অবাক, তবে সোহাগ সময় নিল না। কোনো রকম ভনিতা না করেই জিজ্ঞেস করলো,